মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন জোসেফ পাইন ব্রেনানের কাহিনী অবলম্বনে চিল্টন প্রাসাদের বিভীষিকা। বহু প্রাচীন এক প্রাসাদ, তার মধ্যে রয়েছে একটা গোপন ঘর। লোকে বলে সেই ঘরের ভেতর বহু শতাব্দী ধরে এমন কিছু আছে যা বাইরের কেউ জানে না। কি হবে সে যদি বাইরে এসে পড়ে? কি হবে তাকে যদি জাগিয়ে তোলে কেউ? সত্যি কি তাকে জাগিয়ে তোলা সম্ভব? শুনতে থাকুন মিডনাইট হরর স্টেশনে জোসেফ পাইন ব্রেনানের কাহিনী অবলম্বনে চিল্টন প্রাসাদের বিভীষিকা। গল্পটা শুরুর আগে আমি চিল্টন প্রাসাদে কি করে এসে পৌঁছালাম সেটাই আগে বলি। গত বছরের মাঝামাঝি ইউরোপে কদিন অলস ছুটি কাটাবো ঠিক করেছিলাম, কিন্তু হোটেল থেকে হোটেলে গিয়ে শুয়ে থাকতে খারি বা ভালো লাগে। বিরক্তি যখন চরমে পৌঁছালো তখন এক বিচিত্র খেয়াল চাপলো আমার মাথায়। ঠিক করলাম আমার বংশ পরিচয় নিয়ে খোঁজ খবর করব। এর অবশ্য একটা কারণ আছে। ছোট থেকে শুনে আসছি আমাদের বংশের সঙ্গে নাকি ইংল্যান্ডের বিখ্যাত চিল্টন বংশের কোথায় একটা যোগাযোগ রয়েছে। চিল্টনদের নাম ইদানিং আর খুব বেশি শোনা যায় না, তবে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা ক্যাসেল আছে তাদের নামে। তাছাড়া তাদের ওই ভাঙা দুর্গ আর ইতিহাস নিয়ে কি সব গুজব নাকি লোক মুখে ফেরে। বলা বাহুল্য, ছোট থেকে মায়ের মুখে চিল্টনদের কথা শুনে এলেও নিজে সে ক্যাসেলে যাওয়ার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। ভেবেচিন্তে আমি চিল্টন ক্যাসেলেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অতীতের একটা হালকা সুতো তো ছিলই, তাই ভাবলাম প্রাসাদটা এক নজর দেখে এলে ভালোই লাগবে। প্রাসাদের কাছেই ওয়েক্সওয়ার্ড নামের একটা পুঁচকে গ্রাম। বিকেল গড়িয়ে সেখানে পৌঁছে আমি ইন অফ দি রেড গুজ নামের একটা সরাইখানায় ঘর নিলাম। ওটাই ওখানকার একমাত্র থাকার জায়গা। জানি না কেন এই হোটেলে মাছ মাংস পাওয়া যায় না, তবে ভালো পাউরুটি, পনির আর ঢালাও বিয়ার পাওয়া যায় বলে বেজার মুখ করেও মেনে নিলাম। হোটেলের ডাইনিং রুমের কাউচে বসে দুপুরের খাওয়া শেষ করতেই চারিদিক অন্ধকার হয়ে এলো, আর তার সঙ্গে সঙ্গে শুরু হলো ঝড় বৃষ্টি। আমি সরাইখানাতেই একটা সন্ধ্যা কাটাবো বলে ঠিক করেছিলাম। কোথাও যাওয়ার তাড়াহুড়ো নেই যখন, খানিকটা গড়িয়ে নিতে আপত্তি কিসের? কয়েকটা চিঠি লিখলাম, গুনগুন করে খানিক গান গাইলাম, শেষে নিচে নেমে 1 পাইন্ট বিয়ারের অর্ডার দিলাম। সরাইখানার মদের দোকানটা প্রায় ফাঁকাই ছিল। বারে থাকা লোকটা বেশ মোটা সোটা, কথা বেশি বলে না। খানিক সেই কারণেই বারে বসেই বিরক্তি আবার চেপে ধরল আমাকে। অগত্যা চিল্টন ক্যাসেলকে ঘিরে থাকা অদ্ভুত আর ভয়ঙ্কর রহস্যময় লোককথার কথা ভাবতে লাগলাম। লোককথা যে সবটা সত্যি নয় তাতে সন্দেহ নেই। শত শত বছর ধরে মূল গল্পটায় নতুন নতুন রং চড়ানো হয়েছে। আসল রহস্যটা প্রাসাদের ভেতরের একটা গোপন ঘরকে ঘিরে। লোকে বলে ওই ঘরে এমন একটা ভয়ঙ্কর কিছু আছে যা চিল্টন পরিবার বাইরের দুনিয়ার থেকে লুকিয়ে রাখতে বাধ্য হয়। মাত্র 3 জন মানুষের নাকি সে ঘরে ঢোকার অনুমতি আছে। চিল্টনের বর্তমান আর্লের পুরুষ উত্তরাধিকারী আর আর্লের ঠিক করে দেওয়া অন্য যে কোনো একজন ব্যক্তি। সাধারণত এই তৃতীয় ব্যক্তিটি হতেন চিল্টন ক্যাসেলের এস্টেট ম্যানেজার বা ফ্যাক্টর। প্রতি প্রজন্মে মাত্র একবারই সেই ঘরে ঢোকা যায়। পুরুষ উত্তরাধিকারীর বয়স 21 বছর হওয়ার ঠিক 3 দিনের মধ্যে আর্ল আর ফ্যাক্টর তাকে সেই গোপন ঘরে নিয়ে যান। বেরিয়ে আসার পর ঘরটা সিল করে বন্ধ করে দেওয়া হয়। উত্তরাধিকারী যতক্ষণ না তার নিজের ছেলেকে আবার সেখানে নিয়ে আসছেন ততক্ষণ সেটা আর খোলা হয় না।
গুজব অনুযায়ী ওই ঘরে ঢোকার পর কোনো উত্তরাধিকারী আর আগের মতো স্বাভাবিক থাকে না, কেমন যেন গম্ভীর চুপচাপ হয়ে যায়। তাদের মুখে এমন একটা চিন্তা আর আশঙ্কার ছাপ পড়ে যা কখনোই মোছে না। এমনকি চিলটনের পুরোনো এক আল তো একবারে পাগল হয়ে গিয়ে প্রাসাদের চূড়া থেকে লাফ অব্দি দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়। ক্যাসেলের ওই গোপন ঘরে আসলে কি আছে তা নিয়ে বহু শতক ধরে নানান জল্পনা কল্পনা চলে আসছে। কেউ বলে গোয়ার নামে এক পরিবার নাকি শত্রুদের তাড়া খেয়ে ওই ঘরে একবার থাকতে এসেছিল। চিলটন আর গোয়ারদের মধ্যে পুরনো শত্রুতা ছিল, তবুও উপায় না দেখে গোয়ার পরিবার চিলটন ক্যাসেলে এসে আশ্রয় প্রার্থনা করে। আর্ল তাদের ভেতরে আসতে দেন, একটা গোপন ঘরে নিয়ে যান এবং কথা দেন যে তিনি গোয়ারদের শত্রুদের হাত থেকে রক্ষা করবেন। আর্ল তার কথা রেখেছিলেন। গোয়ারদের শত্রুরা ছুঁতে পারেনি, কিন্তু শয়তান আর্ল সেই তালাবন্ধ ঘরে ফেলে রেখে গোয়ারদের না খাইয়ে তিলে তিলে মেরে ফেলেন। এই ঘটনার 30 বছর পর আর্লের ছেলে সিল ভেঙে ঘরটা খোলে। তার চোখের সামনে এক বিভৎস দৃশ্য ভেসে ওঠে। তখন গোয়াররা ধুঁকে ধুঁকে খিদে মারা গিয়েছিল। তাদের হাড়গোড়ের কঙ্কাল পড়েছিল ঘরময়। সে কঙ্কাল ভালো করে দেখলেই বোঝা যায় শেষের দিকে তারা একে অপরের মাংস খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছিল। আবার কেউ বলে মধ্যযুগের আর্লরা ওই ঘরটাকে টর্চার রুম হিসেবে ব্যবহার করতেন। যন্ত্রণাদায়ক সব অদ্ভুত যন্ত্রপাতি নাকি এখনো ওই ঘরেই আছে। সেই যন্ত্রের শিকার হওয়া মানুষদের কঙ্কালগুলো যন্ত্রণায় মুচড়ে গিয়ে এখনো নাকি সেই মারাত্মক যন্ত্রগুলোর মধ্যেই আটকে রয়েছে। তৃতীয় আরেকটি গল্পে চিলটনদের এক নারী পূর্বপুরুষ লেডি সুজান গ্র্যানভিলের কথা বলা হয়, যিনি নাকি শয়তানের সঙ্গে চুক্তি করেছিলেন। তাকে ডাইনি বলে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু কোনোভাবে তিনি আগুনে পুড়ে মরার হাত থেকে বেঁচে যান। তার মৃত্যুর তারিখ বা তিনি কিভাবে মারা গিয়েছিলেন তা জানা যায়নি, তবে ওই গোপন ঘরের সঙ্গে কোনো না কোনোভাবে তার একটা অস্পষ্ট সম্পর্ক ছিল। এইসব গা শিউরে ওঠা লোককথায় কখন তলিয়ে গিয়েছিলাম মনে নেই। একসময় খেয়াল হলো বাইরের ঝড়ের দাপট আরো বেড়ে গেছে। এর মধ্যে সরাইখানার কাচের জানলায় এক টানা বৃষ্টির আওয়াজ শুরু হয়েছে। মাঝে মাঝে দূরে মেঘ ডাকার গুড়গুড় শব্দ। বৃষ্টি ভেজা জানলার কাচের দিকে তাকিয়ে আমি আরেক পাইন্ট বিয়ারের অর্ডার দিলাম। নতুন গ্লাসটা ঠোঁটে ছোঁয়াতে যাব এমন সময় বারের দরজাটা হঠাৎ সশব্দে খুলে গেল। এক ঝলক ছোড়ো বাতাস বৃষ্টি মেখে ভেতরে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ করে দিতেই গায়ে ওভারকোট চাপানো লম্বা একটা লোক বারের দিকে এগিয়ে এলো। টুপিটা খুলে টেবিলের উপর রেখে ব্র্যান্ডির অর্ডার দিল লোকটা। আমি মনোযোগ দিয়ে লোকটাকে দেখতে লাগলাম। দেখে মনে হচ্ছে ভদ্রলোকের বয়স 70-এর কাছাকাছি। চুলে পাক ধরেছে, কিন্তু শরীরটা বেশ শক্তপোক্ত। কপাল কুঁচকে আছে, যেন কিছু একটা নিয়ে চিন্তিত। ঠান্ডা নীল চোখজোড়া মুহূর্তের জন্য খতিয়ে দেখে নিল আমাকে। এক নজর দেখে লোকটাকে স্থানীয় কৃষক বলে মনে হয়, তবে আমার মন মানতে চাইল না। ভদ্রলোকের মধ্যে একটা ক্ষমতার হালকা ছাপ আছে। তার ধরন ধারণ আশপাশের সাধারণ গ্রামের লোকের মতো একেবারেই নয়। এর মধ্যেই একটা ছোটখাটো ঘটনার সূত্র ধরে আমাদের মধ্যে কথা শুরু হয়ে গেল। ব্যাপার আর কিছুই নয়, হঠাৎ বিদ্যুৎ চমকানোর একটা কড়া আওয়াজে লোকটা জানলার দিকে ঘুরল। ঘুরতে গিয়ে তার ভেজা টুপিটা মেঝেতে পড়ে গেল। আমি সেটা কুড়িয়ে তার হাতে দিলাম। ব্যাস, আমাদের কথা শুরু হয়ে গেল। আমার মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। লোকটা এমনিতে হয়তো কম কথা বলে, কিন্তু এই মুহূর্তে সে কোনো বড় সমস্যায় পড়েছে, তাই অন্য মানুষের সাথে গল্প করতে চাইছে। একরকম খেয়ালের বশেই আমি নিজের এই কয়েকদিনের ঘোরাঘুরি, কিলকেনি, লন্ডন, চেস্টারফিল্ডের বংশ পরিচয়ের গবেষণা, আর শেষে চিলটনদের সঙ্গে আমার দূর সম্পর্কের কথা, চিলটন ক্যাসেল ঘুরে দেখার ইচ্ছার কথা বলে ফেললাম।
বলতে বলতেই লোকটার মুখভঙ্গি পাল্টে গেল। কথা শেষ করে দেখলাম সে কেমন বাঁকা দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো বারের ভেতর। আমি একটু কাশলাম, মনে মনে ভাবলাম এমন কি বলে ফেললাম যার জন্য লোকটা ওই ঠান্ডা নীল চোখে এভাবে আমার দিকে চেয়ে আছে। আমার অস্বস্তিটা মনে হয় বুঝতে পারল লোকটা। মুখের উপর রুমাল চালিয়ে নিয়ে বলল, ক্ষমা করবেন, আসলে আপনার বলা একটা কথাটা শেষ না করে বারের অন্ধকার একটা কোণে পড়ে থাকা টেবিলের দিকে আঙুল দেখালো লোকটা। চলুন আমরা বরং ওখানে গিয়ে বসি। আমি কিছুটা অবাক হলেও রাজি হলাম। মদের গ্লাস নিয়ে টেবিলটাতে গিয়ে বসলাম। টেবিলে বসে প্রথমে বিশেষ কথা এগোলো না। কোথা থেকে শুরু করবে বুঝতে না পেরে লোকটা প্রায় 1 মিনিট কপাল কুঁচকে বসে রইল। শেষে একটা বড় করে দম নিয়ে বলল, আমার নাম উইলিয়াম কাওয়ার্ড, আমি চিলটন ক্যাসেলের ফ্যাক্টর। বলেন কি? এ তো ভয়ঙ্কর কোইন্সিডেন্স। তার মানে আপনি চাইলে আমাকে প্রাসাদটা ঘুরে দেখার একটা ব্যবস্থা করে দিতে পারবেন, তাই তো? উইলিয়াম আমার কথা শোনেনি বললেই চলে। কোন রকমে অন্য মানুষের মতো উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই, তা পারবো না কেন, কিন্তু আসলে কয়েকটা কথা আগে আপনাকে বলা দরকার। বেশ তো, বলুন না। খানিকক্ষণ থম মেরে বসে থেকে কি যেন ভেবে জড়ানো গলায় বলতে শুরু করলো উইলিয়াম, আমি এখানে এসেছি একটা কারণে। চিলটনের দ্বাদশ আর্ল রবার্ট চিলটন ঠিক 1 সপ্তাহ আগে মারা গেছেন। তার উত্তরাধিকারী ফ্রেডরিক এখন ত্রয়োদশ আর্ল। সেই 3 দিন আগে 21 বছরে পা দিয়েছে। নিয়ম অনুযায়ী আজ রাতে তাকে যেভাবেই হোক ওই গোপন ঘরে নিয়ে যেতেই হবে। আমি হাঁ করে চরম অবিশ্বাস মাখা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে উইলিয়াম হয়তো চিলটন ক্যাসেল নিয়ে আমার আগ্রহের কথা কোনোভাবে জেনে গেছে, আর আমি সরল পর্যটক ভেবে আমার সঙ্গে স্রেফ মজা করছে। কিন্তু পর মুহূর্তে ভাবনাটা উড়িয়ে দিলাম। উইলিয়ামের চোখে তামাশার ছিটে ফোঁটা নেই। আমি কথা খুঁজে পাচ্ছিলাম না। কোন রকমে বললাম, এ তো অবিশ্বাস্য ব্যাপার। আপনি আসার আগেই আমি ওই ঘরের সঙ্গে জড়িয়ে থাকা লোক কথার ব্যাপারে ভাবছিলাম। কিন্তু স্যার, আজ রাতে যা হতে চলেছে সেটা লোককথা নয়, বাস্তব ঘটনা। মানে আপনি আজ রাতেই যাচ্ছেন ওখানে? আমি নিজে আর ফ্রেডরিক, সঙ্গে আরো একজনকে নিতে হবে। আর নিজেই আমাদের সঙ্গে যেতেন, কিন্তু তিনি তো আর বেঁচে নেই। মারা যাওয়ার ঠিক কিছুদিন আগে তিনি আমাকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেন আমি ফ্রেডরিককে ওই ঘরে নিয়ে যাই। আমার সঙ্গে যাওয়ার জন্য অন্য একজনকেও বেছে নিতে বলেন তিনি। সে মানুষটাকে অবশ্যই পুরুষ হতে হবে। রক্তের সম্পর্কের কেউ হলে সবচেয়ে ভালো হয়। ফ্রেডরিক ছাড়া প্রাসাদে তার বয়স্কা মা লেডি বিয়েট্রিস চিলটন আর এক অসুস্থ মাসি আছেন। তাদের কারো পক্ষে। তো আপনি কি করবেন ভেবেছেন? গ্রামে কিছু দুঃসম্পর্কের ভাইদের পরিবার থাকে, ভেবেছিলাম তাদের মধ্যে কেউ একজন আসবেই, কিন্তু যোগাযোগ করতে রাজি হয়নি। সে কি? আপনি যাবেন? আমি? হ্যাঁ, আপনার তো চিলটন বংশের সঙ্গে রক্তের সম্পর্ক আছে। আপনি পুরুষ। আমার সঙ্গে কাকতালীয়ভাবে দেখাও হয়ে গেল। ভেবে দেখুন, আপনার থেকে ভালো আর কাউকে পাওয়ার সম্ভাবনা নেই আমার।
আমি ঢোক গিললাম। জানলার কাচের গায়ে বিদ্যুৎ চমকে উঠল। বাইরে পাথরের ওপরে বৃষ্টির সশব্দে ঝরে পড়ার আওয়াজ এলো। পেটের ভেতর জমে থাকা বরফের মতো ঠান্ডা ভয়টা একটু কমতে আমি কোনো মতে উত্তর দিতে পারলাম, কিন্তু আমি আমার সম্পর্কটা তো খুবই দূরের। তাতে কি, আপনার নামের পেছনে তো ওই পদবিটা আছে। আপনাকে যেতেই হবে। হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। রাজি হয়ে গেলাম। জানি না কেন আমার মনে হলো উইলিয়ামের সঙ্গে আমার ভিড়ে যাওয়াটা আগেই ঠিক করা ছিল। কোনো না কোনোভাবে চিল্টন ক্যাসেলের ওই গোপন ঘরটা যেন নিজেই ডেকে নিচ্ছে আমাকে। মদ শেষ করে আমি রেইনকোট নেওয়ার জন্য ঘরে গেলাম। যখন নিচে নেমে এলাম তখন ঝড় বৃষ্টি আর একটানা বিকট বজ্রপাতের আওয়াজ সত্ত্বেও মোটা বারটেন্ডারটা নিজের টুলে বসে নাক ডাকছে। উইলিয়াম কাওয়াথের সঙ্গে আরামদায়ক ঘর ছেড়ে বেরোনোর সময় তাকে দেখে আমার হিংসা হলো। বাইরে আসার পর উইলিয়াম বলল, পায়ে হেঁটে প্রাসাদে যাওয়া ছাড়া উপায় দেখছি না। অবশ্য তাতে সুবিধাই হবে। আজ সারা রাতে ঠিক কি কি কাজ করতে হবে সেটা মনে মনে গুছিয়ে নেওয়ার সময় পাওয়া যাবে। প্রচন্ড ঝুম বৃষ্টি, তীব্র বাতাস আর মেঘের গর্জনের জন্য কথা ভালো করে শোনা যায় না। উইলিয়ামের পেছন পেছন হেঁটে চললাম। ও বড় বড় পা ফেলে মাটির রাস্তা ধরে এগোচ্ছিল। এই অন্ধকারেও পথের প্রতিটা ইঞ্চি যেন ওর চেনা। গ্রামের রাস্তা ধরে সামান্য কিছুটা পথ হেঁটে একটা পাশের গলিতে ঢুকলাম। গলিটা শিগগিরই বৃষ্টিতে পিচ্ছিল আর বিপজ্জনক একটা পায়ে হাঁটা পথে গিয়ে ঠেকল। তাতে খানিক হাঁটার পর পথটা ওপরের দিকে উঠতে শুরু করল। পা ফেলে হাঁটা আরো বেশি বিপজ্জনক হয়ে উঠল। ভাগ্যিস ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, ফলে খুব অসুবিধা হলো না। জানি না কেন মনে হচ্ছিল আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটছি, অথচ ঘড়ি বলছে মাত্র কয়েক মিনিট হয়েছে। ঝড় বৃষ্টি আর জলকাদার উপর হাঁটতে হাঁটতে একসময় ফ্যাক্টর থামল। দেখলাম আমরা একটা সমতল পাথুরে জায়গায় দাঁড়িয়ে আছি। উইলিয়াম আমাদের সামনে থাকা একটা চড়াইয়ের দিকে আঙুল তুলে দেখালো, ওই দেখুন, চিল্টন ক্যাসেল। এক মুহূর্তের জন্য ঘন অন্ধকারে আমি কিছুই দেখতে পেলাম না। তারপরই বিদ্যুৎ চমকে উঠল। বয়সের চাপে ফাটল ধরা উঁচু প্রাচীরের ওপারে একটা বিশাল চৌকো নরমান দুর্গ দেখতে পেলাম। 4টে কোণে চৌকো টাওয়ার, সেই টাওয়ারে সরু জানলার ফুটো। ফুটোগুলো দেখতে অশুভ বাঁকা চোখের মতো। বহু পুরনো বিশাল এই অট্টালিকার অর্ধেকটাই শ্যাওলা আর আইভি লতায় ঢাকা। লতাগুলো আগে সবুজ ছিল, এখন কালো হয়ে গেছে। এ তো বিশাল পুরনো। 1122 সালে হেনরি ডি মন্টাগিস বানানো শুরু করেছিলেন, মানে প্রায় 800 বছরের বেশি। আর একটা কথাও না বলে সে চড়াইয়ের দিকে হাঁটতে শুরু করল। আমরা দুর্গের প্রাচীরের কাছে পৌঁছাতে ঝড় আরো বেড়ে গেল। বেঁকে পড়া বৃষ্টির ধারা আর হাওয়া এত জোর হচ্ছিল যে পাশে দাঁড়ানো মানুষের কথা শুনতে পাওয়া প্রায় অসম্ভব। আমরা মাথা নিচু করে কোনো মতে টলতে টলতে ওপরের দিকে উঠলাম। প্রাচীরের সামনে এসে আমি তার উচ্চতা দেখে অবাক হয়ে গেলাম। স্পষ্ট বোঝা যাচ্ছে পুরনো দিনের শত্রুদের কামান বা দেওয়াল ভাঙার যন্ত্রের আক্রমণ সহ্য করার জন্যই প্রাচীরটা তৈরি করা হয়েছিল। কাঠের তৈরি বিশাল এক ঝুলন্ত সেতু পার হওয়ার সময় আমি পরিখার অন্ধকার গর্তের দিকে তাকালাম। সেখানে জল আছে কিনা বোঝা যাচ্ছে না। প্রাচীরের ভেতরের একটা নিচু খিলানওয়ালা দরজা দিয়ে ভেতরে পাথরে বাঁধানো একটা চত্বরে ঢোকা গেল।
জলপ্রপাতের মতো জলের ছোট ছোট ধারা ছাড়া চত্বরটা একেবারে ফাঁকা। পাথরে বাঁধানো চত্বরটা দ্রুত পার হয়ে উইলিয়াম আমাকে অন্য একটা প্রাচীরের আর একটা খিলানওয়ালা দরজার দিকে নিয়ে গেল। ভেতরে আর একটা ছোট্ট চত্বর, তার ওপারে প্রাচীন মূল প্রাসাদের ভিত্তিটা ছড়িয়ে আছে, সমস্তটাই আইভি লতায় ঢাকা। একটা অন্ধকার পাথরে বাঁধানো গলি পার হয়ে আমরা একটা ভারী দরজার সামনে এসে দাঁড়ালাম। পুরনো কালো হয়ে যাওয়া ওক কাঠের দরজা, তাতে লোহা দিয়ে বাঁধাই করা। উইলিয়াম সজোরে দরজাটা খুলে দিতেই আমাদের সামনে দুর্গের বিশাল দরবার ঘরটা ভেসে উঠল। হাতে কাটা 4টে লম্বা টেবিল আর তার সঙ্গে থাকা বেঞ্চগুলো ঘরের প্রায় পুরোটা জুড়ে রাখা। ছাদকে ধরে রাখা পাথরের থামগুলোতে মোমবাতি রাখার পুরনো ব্র্যাকেট লাগানো। দেওয়াল জুড়ে সাজানো বর্ম, পারিবারিক প্রতীক, আঁকা ঢাল, বল্লম, খাড়া আর পতাকা। রক্তাক্ত বহু শতাব্দীর জমা হওয়া সমস্ত ট্রফি আর স্মৃতি। বোঝা যায় দুর্গটা একসময় নিজেই যেন একটা রাজ্য ছিল। মোমবাতির কাঁপতে থাকা আলোয় এই ভয়ঙ্কর সাজসজ্জা দেখতে অদ্ভুত রকম গা ছমছম করছিল। এত অস্ত্র দেখে অবাক হবেন না, চিলটেনের মালিকেরা এত শতাব্দী ধরে তরোয়ালের শক্তিতেই বেঁচে ছিল। দরবার ঘরের পুরোটা হেঁটে সে আর একটা আবছা গলিতে ঢুকল। আমি চুপচাপ তাকে অনুসরণ করলাম। একসময় উইলিয়াম নিচু গলায় বলল, ফ্রেডরিক খুব একটা স্বাস্থ্যবান নয়, বাবার মৃত্যুর ধাক্কাটা একেবারেই নিতে পারেনি। তার উপরে আজকের রাতের কথা ভেবে ভয়ে সিটিয়ে আছে একেবারে। কাঠের তৈরি একটা দরজার সামনে উইলিয়াম থামল। আমার দিকে একবার রহস্যময় চোখে তাকিয়ে দরজায় কড়া নাড়ল সে। ভেতর থেকে ফিনফিনে গলায় একটা প্রশ্ন ভেসে এলো, কে? আমি উইলিয়াম, দরজা খোলো ফ্রেডরিক। কিছুক্ষণের মধ্যে একটা ভারী খিল তোলার শব্দ করে দরজাটা খুলে গেল। চিলটনদের ক্ষত্রিয় রক্ত ত্রয়োদশ আর্ল ফ্রেডরিকের শিরায় যে বেশ পাতলা হয়ে গেছে তা স্পষ্ট। আমার সামনে দাঁড়িয়ে এক রোগা ফ্যাকাশে চেহারার তরুণ। দেবে যাওয়া কালো চোখে ভয় আর দুশ্চিন্তা ছাপিয়ে উঠেছে। গায়ের পোশাকটা সময়ের সঙ্গে বড্ড বেমানান। গাঢ় সবুজ মখমলের কোট আর প্যান্ট, সবুজ স্যাটিনের কোমরবন্ধ, গলা ও কবজিতে লেসের ঝালর দেওয়া। সে যেন অনিচ্ছা সত্ত্বেও আমাদের ভেতরে আসতে ইশারা করল, তারপর দরজাটা বন্ধ করে দিল। ভিতরে ঢুকে ঘরের চারদিকে নজর বোলালাম। ঘরটার দেওয়ালগুলো শিকার বা মধ্যযুগের যুদ্ধের দৃশ্য আঁকা বড় কাপড় দিয়ে ঢাকা। জানলা বা অন্য কোনো ফুটো দিয়ে আসা বাতাসের দোলায় সেগুলো এক টানা উড়ছে, যেন জীবন্ত। ঘরের এক কোণে একটা পুরনো দিনের মশারি টাঙানো বিছানা, আর এক কোণে পাথর বসানো বাতি সহ একটা বড় লেখার টেবিল। তিনজনে চেয়ার খুঁজে নিয়ে বসতে আমার একটা ছোট্ট পরিচয় দিল উইলিয়াম। দু একটা সামান্য কথাবার্তার পর এক সময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। সময় হয়েছে ফ্রেডরিক, আর দেরি করা যাবে না। চলো ঘরটা দেখিয়ে আনি তোমাকে। ফ্রেডরিকের মুখ এমনিতেই ফ্যাকাশে ছিল। কথাটা কানে যেতে এবার তার মুখ থেকে সবটুকু রং যেন উবে গেল। কিছুক্ষণ ঠায় মাটির দিকে চেয়ে থেকে গা ঝাড়া দিয়ে উঠল সে। চলুন। উইলিয়াম তার কাঁধে চাপড় মেরে ঘর থেকে বাইরের দিকে পা বাড়ালো। বাইরের করিডোর অন্ধকার হয়ে আছে। তার বুক ছিঁড়েই হাঁটতে শুরু করলাম আমরা। উইলিয়াম কাওয়াত সামনে, আর্ল ফ্রেডরিক তার পেছনে, আর আমি সবার শেষে করিডোর দিয়ে অন্ধকারের দিকে হাঁটতে লাগলাম। গলির শেষ মাথায় উইলিয়াম মাকড়সার জালে ঢাকা একটা স্টোর রুমের দরজা খুলল। সেখান থেকে মোমবাতি, বাটালি, একটা গাঁইতি আর বড় একটা হাতুড়ি নিল।
সেগুলোকে একটা চামড়ার ব্যাগে পুড়ে নিজের এক কাঁধে ঝুলিয়ে নেওয়ার পর ঘরের তাকে রাখা একটা কাঠের মশাল তুলে নিল। তাতে আগুন ধরিয়ে শিখা স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করল। আলোতে সন্তুষ্ট হয়ে ঘরটা বন্ধ করে আমাদের তার পেছনে আসার জন্য ইশারা করল। কাছাকাছি পাথরের তৈরি একটা পেঁচানো সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। মশালটা উঁচিয়ে ধরে উইলিয়াম নিচে নামতে শুরু করল। আমরা কোনো কথা না বলে তার পেছন পেছন চললাম। সিঁড়ির দিকে নেমে যাওয়া সেই লম্বা পেঁচানো সিঁড়িতে অন্তত 50টা ধাপ আছে। আমরা যত নিচে নামছি পাথরগুলো তত ভেজা আর ঠান্ডা হয়ে উঠছে। বাতাসটাও ঠান্ডা লাগছে। স্যাঁতস্যাঁতে ভাব আর ছত্রাকের গন্ধে ভারী একটা বিচিত্র বাতাসের স্পর্শ লাগছে গায়ে। সিঁড়ির একদম নিচে এসে আমরা ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গের সামনে দাঁড়ালাম। উইলিয়াম মশালটা তুলে ধরল। চিল্টন ক্যাসেল নরমান যুগের হলেও লোকে বলে এটা কোনো স্যাকশন ধ্বংসাবশেষের ওপর তৈরি করা হয়েছিল। এই ঘুমচি সুড়ঙ্গগুলো স্যাকসনদেরই তৈরি, বা হয়তো তারও আগের কোনো জাতির তৈরি। মুহূর্তের জন্য একটু থামল উইলিয়াম, কান পাতল। মনে হলো সে যেন কিছু শোনার চেষ্টা করছে। তারপর আমাদের দিকে একবার ফিরে তাকিয়ে গলি ধরে এগিয়ে চলল। আমি কাঁপতে কাঁপতে আর্লের পেছন পেছন হাঁটলাম। মরা বরফের মতো ঠান্ডা বাতাসটা যেন আমার হাড়ের মজ্জা পর্যন্ত বিঁধে যাচ্ছে। পায়ের তলার পাথরগুলো শ্যাওলার পিচ্ছিল আস্তরণে ভরে আছে। আমি আরো একটু আলোর জন্য ছটফট করছি, কিন্তু ফ্যাক্টরের হাতের কাঁপা কাঁপা মশাল ছাড়া আর কোনো আলোই নেই কোথাও। গলির মাঝপথে এসে সে একটু থামল। আমার আবার মনে হলো সে যেন কিছু শোনার চেষ্টা করছে, তবে চারপাশটা একদম নিঝুম। আমরা এগিয়ে চললাম। গলির শেষ মাথায় এসে আমরা আরো কিছু নিচের দিকে নেমে যাওয়া সিঁড়ি পেলাম। প্রায় 15টার মতো ধাপ নেমে অন্য একটা সুড়ঙ্গে ঢুকলাম আমরা। ঢুকেই বুঝতে পারলাম দুর্গটা যে শক্ত পাথরের ওপর তৈরি সেটা কেটেই সুড়ঙ্গটা বানানো হয়েছে। দেওয়ালগুলোতে সাদা নুনের মতো পলি জমে আছে। ছত্রাকের তীব্র পচা গন্ধ পাওয়া যাচ্ছে। সেই বরফ ঠান্ডা বাতাসে অন্য একটা গন্ধ মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। যদিও গন্ধটা কিসের আমি বুঝতে পারছিলাম না। কতক্ষণ কেটে গেছে জানি না। একসময় ফ্যাক্টর হাঁটা থামালো। মশালটা উপরে তুলে কাঁধ থেকে চামড়ার ব্যাগটা নামিয়ে রাখল। দেখলাম আমরা এক পাথরের তৈরি দেওয়ালের সামনে দাঁড়িয়ে আছি। দেওয়ালটা স্যাঁতস্যাঁতে, সেই সঙ্গে নুনের পলিতে ঢাকা। তাও বোঝা যায় আমরা আগে যে দেওয়ালগুলো দেখেছি সেগুলোর চেয়ে এটা অনেক পরে তৈরি করা হয়েছে। আমাদের দিকে এক নজর তাকিয়ে উইলিয়াম কাওয়াত মশালটা আমার হাতে দিল। নিন, এটা শক্ত করে ধরে রাখুন। আমার কাছে মোমবাতি আছে, কিন্তু কথাটা শেষ না করেই উইলিয়াম ব্যাগ থেকে গাঁইতিটা বের করে দেওয়ালটা ভাঙতে শুরু করল। দেওয়ালটা শক্ত। একটা ফুটো তৈরি করার পর সে বড় হাতুড়িটা তুলে নিল। এবার কাজটা ঢের তাড়াতাড়ি হতে লাগলো। একবার আমি নিজে হাতুড়িটা চালানোর প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে রাজি হল না। এই পুরোটা সময় আর্ল ফ্রেডরিক একটা কথাও বলেনি। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নিজের বাড়তে থাকা ভয় সত্ত্বেও তার জন্য খানিক মায়াই হলো আমার। একসময় উইলিয়াম হাতুড়ির ঘা দেওয়া থামাতে হঠাৎ করেই চারপাশ শান্ত হয়ে গেল। দেখলাম দেওয়ালের নিচের দিকে প্রায় 2 ফুটের মতো অংশ এখনো দাঁড়িয়ে আছে। উইলিয়াম কাওয়াত ঝুঁকে পড়ে সেটা পরীক্ষা করল। বিড়বিড় করে বলল, আর ভেঙে কাজ নেই। এটার উপর নতুন করে গাঁথনি দেওয়া যাবে। আমরা না হয় এর ওপর দিয়ে ডিঙিয়ে যাব।
পুরো 1 মিনিট ধরে উইলিয়াম ভেতরের অন্ধকারের দিকে চেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। শেষে ব্যাগটা কাঁধে নিয়ে এসে আমার হাত থেকে মশালটা নিল, তারপর ভাঙা দেওয়ালের ভেতরের দিকে পা বাড়ালো। আমরাও তার পেছন পেছন গেলাম। ভেতরে ঢুকতেই গলিতে পাওয়া সেই জঘন্য দুর্গন্ধটা যেন আমাদের উপর চেপে বসল। বিশ্রী ঢেউয়ের মতো আমাদের চারপাশ ঘিরে ধরল গন্ধটা। আমরা সবাই নিঃশ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলাম। 2 মিনিটের মধ্যে গন্ধটা কমে যাবে। খোলা জায়গাটার কাছাকাছি দাঁড়ান, কুইক। গন্ধটা কিন্তু খুব একটা কমল না। তবে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকার পর আমরা একটু ভালোভাবে নিঃশ্বাস নিতে পারলাম। উইলিয়াম কাওয়াত তার মশালটা উঁচিয়ে ঘরের কালো অন্ধকারের দিকে তাকালো। ভয়ে ভয়ে আমি তার কাঁধের ওপর দিয়ে ভিতরটা দেখতে লাগলাম। অন্ধকারের ভেতরে কোনো শব্দ নেই। প্রথমটায় নুন জমা দেওয়াল আর ভেজা পাথরের মেঝে ছাড়া কিছুই দেখতে পেলাম না। তবে একটু পরেই দূরের কোণে মশালের কাঁপা আলোর বৃত্তের ঠিক ওপাশে দুটো ছোট্ট আগুনের মতো লাল ফুটকি দেখতে পেলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে ওগুলো হয়তো মশালের আলোয় জ্বলজ্বল করা দুটো লাল রত্ন বা রুবি, কিন্তু সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ চমকের মতো বুঝলাম ওগুলো আসলে কি। দুটো লাল চোখ। চোখ দুটো এক দৃষ্টে আমাদের দিকে তাকিয়ে আছে। ভয় পাবেন না, বাধা আছে। এখানে দাঁড়ান, আমি আসছি। কথাটা বলে সে সেই কোণটার দিকে হেঁটে গেল। মাঝপথে একবার থামল, হাত বাড়িয়ে মশালটা চেপে ধরল। মুহূর্তের জন্য চুপ করে অবশেষে একটা দীর্ঘ কাঁপানো শ্বাস ফেলল। উইলিয়াম আবার যখন কথা বলল তখন তার গলার আওয়াজ বদলে গেছে। সামনে আসুন, সামনে। যাই হোক না কেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি আর ফ্রেডরিক উইলিয়ামের দুই পাশে গিয়ে দাঁড়ালাম। দূরের কোণে একটা পাথরের বেঞ্চের উপর কিছু একটা বসে আছে। মশালের ক্ষীণ আলোর আভা গিয়ে পড়েছে তার উপরে। সেদিকে চেয়ে থাকতে থাকতে মনে হলো আমি জ্ঞান হারিয়ে ফেলব। হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাচ্ছে একটু একটু করে। হাত পা থেকে রক্ত উড়ে গেল। মাথা ঘুরে আমি ঢলে পড়তে লাগলাম। হয়তো চিৎকার করে উঠতাম, কিন্তু ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো না। পাথরের বেঞ্চে বসে থাকা জিনিসটা যেন নরক থেকে হামাগুড়ি দিয়ে উঠে আসা কোনো সত্তা। তার রক্তাক্ত হিংস্র চোখগুলো বলছে তার ভেতরে একটা ভয়ঙ্কর প্রাণ আছে, অথচ সেই প্রাণটা টিকে আছে একটা কালো শুকিয়ে যাওয়া অর্ধেক মমি হয়ে যাওয়া শরীরে। দেখে মনে হয় কবর থেকে খুঁড়ে বের করা কোনো লাশ। লাশের মতো সেই কঙ্কালের গায়ে কয়েকটা পচা ন্যাকড়া জড়িয়ে আছে। তার বিভৎস ধূসর সাদা খুলি থেকে কয়েকগুচ্ছ সাদা চুল বের হয়ে আছে। এক ধরনের লাল দাগ তার মুখের শুকনো ফুটোটাকে ঢেকে রেখেছে। অকল্পনীয় হিংসা নিয়ে সে আমাদের দিকে চেয়ে আছে। সেই ভয়ঙ্কর লাল চোখের দিকে তাকিয়ে থাকা অসম্ভব। এতটাই অশুভ সে দৃষ্টি যে মনে হচ্ছিল ওর হিংস্রতার আগুনে নিজের আত্মাটাই পুড়ে যাবে। একপাশে তাকিয়ে আমি দেখলাম উইলিয়াম এখন ফ্রেডরিককে ধরে রেখেছে। ফ্রেডরিক আতঙ্কে স্থির হয়ে যাওয়া চোখে সেই ভয়ঙ্কর রূপের দিকে এক দৃষ্টে তাকিয়ে তার গায়ে ঢলে পড়েছে। নিজের ভয় পাওয়া সত্ত্বেও তার জন্য আমার কষ্ট হলো। উইলিয়াম আবার একটা দীর্ঘশ্বাস ফেলল।
আপনি যার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন লেডি সুজান গ্ল্যানভিল। 1473 সালে তাকে এই ঘরে এনে দেওয়ালের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তারপর থেকে এখানেই আছেন। লেডি গ্ল্যানভিল মানে যিনি শয়তানের কাছে? ভয়ের একটা ঠান্ডা স্রোত আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। মনে হলো আমরা সাক্ষাৎ নরকের কোনো অশুভ শক্তির সামনে দাঁড়িয়ে আছি। জঘন্য সত্তাটা নারী না পুরুষ বোঝার কোনো উপায় নেই, কিন্তু নিজের নাম শোনার সঙ্গে সঙ্গে তার সেই কুঁচকে থাকা লাল ছোপ লাগা মুখটায় একটা বিভৎস হাসির রেখা ফুটে উঠল। খেয়াল করলাম দানবটা সত্যি দেওয়ালের সঙ্গে বাঁধা রয়েছে। বিশাল জোড়া শিকলগুলো বয়সের ভারে এতটাই কালো হয়ে গেছে যে আমি সেগুলো আগে খেয়ালই করিনি। উইলিয়াম মুখস্থ বলার মতো বলে যেতে লাগলো, লেডি গ্ল্যানভিল ছিলেন চিলটনদের মায়ের দিকের এক পূর্বপুরুষ। শয়তানের সঙ্গে তার লেনদেন ছিল। তাকে ডাইনি বলে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তিনি আগুনে পুড়ে মরার হাত থেকে কোনোভাবে বেঁচে যান। অবশেষে তার নিজের লোকজনই জোর করে তাকে কাবু করে এখানে নিয়ে আসে। শিকল দিয়ে বাঁধা হয় আর মরে যাওয়ার জন্য ফেলে রাখা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে আগে অন্ধকারের শক্তির সঙ্গে চুক্তি করে ফেলেছে, চরম অশুভ এক চুক্তি। সেই চুক্তিতে তার বংশধরদের জীবন নরক যন্ত্রণার ভয়ে অভিশপ্ত হয়ে গেছে। উইলিয়াম মশালটা সেই কালো হয়ে যাওয়া লাল চোখের প্রাণীটার দিকে ঘোরালো। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু মহিলা একসময় সুন্দরী ছিলেন, মরতে ভয় পেতেন, তাই নিজের অমর আত্মা বেঁচে দিয়েছিলেন। মৃত্যু ওকে স্পর্শ করতে পারবে না। বদলের শর্ত ছিল একটাই, নিজের বংশধরদের মৃত শরীর খেতে হবে ওকে। আমি কোনো দুঃস্বপ্নের মধ্যে যেন উইলিয়ামের গলার আওয়াজ শুনছি। মনে হলো অনেক দূর থেকে ভেসে আসছে ওর গলা। এই চুক্তি ভাঙার পরিণাম এতটাই ভয়ঙ্কর যেটা মুখে বলে বোঝানো যাবে না। এর শাস্তি কি হতে পারে তা জানার পর তার কোনো বংশধরই কখনো এটা ভাঙার সাহস করেনি। প্রজন্মের পর প্রজন্মে তাই মৃত আর্লদের শরীর উৎসর্গ করেছেন প্রাণীটাকে। তাই তিনি গত প্রায় 500 বছর ধরে এখানেই অপেক্ষা করছেন। ওপরের দিকে তাকিয়ে সেই অভিশপ্ত ঘরের ছাদের দিকে মশালটা তুলে ধরল উইলিয়াম। এই ঘরটা পারিবারিক সমাধি ক্ষেত্রের ঠিক নিচে অবস্থিত। আর্লের মৃত্যুর পর তার দেহটাকে শুধু দেখানোর জন্য সমাধি ক্ষেত্রে রাখা হয়। লোকজন চলে যাওয়ার পর সমাধির নকল তলাটা সরিয়ে দেওয়া হয় আর মৃত আর্লের দেহটা নিচে এই ঘরে নামিয়ে দেওয়া হয়। আজ অব্দি একবারও এই নিয়মের নড়চড় হয়নি। হলে কি হবে আমিও জানি না। ওপরের দিকে তাকিয়ে আমি একটা চৌকো ট্র্যাপ ডোর দেখতে পেলাম। উইলিয়ামের গলার আওয়াজ এখন এতটাই নিচু হয়ে এসেছে যে প্রায় কানে শোনাই যাচ্ছে না। প্রতি প্রজন্মে একবার লেডি গ্ল্যানভিল খাবার পান, মৃত আর্লের লাশের মাংস। সেই মাংস বছরের পর বছর খেয়ে চলেছেন তিনি।
বর্ণনাতীত আতঙ্কে বুঝতে পারলাম আমাদের সামনে থাকা প্রাণীটার বিশ্রী মুখে ওই লাল ছোপটা কোথা থেকে এসেছে। যেন নিজের কথা প্রমাণ করতেই উইলিয়াম তার মশালটা নিচে নামালো। তার আলো সেই পৈশাচিক দানবটা যেখানে বাঁধা ছিল সেই পাথরের বেঞ্চের নিচের মেঝেকে আলোকিত করল। মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে আছে একটা প্রাপ্তবয়স্ক পুরুষের কঙ্কালের হাড় আর খুলি। কাঁচা রক্তে লাল হয়ে আছে মেঝেটা। একটু দূরে আরো কিছু মানুষের হাড় পুরনো হয়ে বাদামি আর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। প্রাণীটা ফ্রেডরিকের দিকে তাকাতেই ফ্রেডরিক চিৎকার করতে শুরু করল। শান্ত হও ফ্রেডরিক, এটা উত্তেজনার সময় না, শান্ত। কিন্তু ওকে এই ঘরে নিয়ে আসার কি দরকার ছিল আপনার? চিলটেনরা বংশানুক্রমিক ভাবে এই নরকের কীটটাকে খাবার চুকিয়ে আসছে। ও যদি এসব জানতে না পারে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নেবে কে? এখনো আগের মতোই চিৎকার করে চলেছে ফ্রেডরিক। কয়েক মুহূর্ত ধরে বেঞ্চে বসে থাকা লাশের মতো জিনিসটা তার ভয়ঙ্কর লাল দুটো চোখ দিয়ে তাকে দেখল। শেষে একটা শব্দ করল, পশুর মতো আওয়াজ। মানুষের হাসির সঙ্গে খানিক মিল আছে তার। ঠিক এই সময় আচমকা একটা অদ্ভুত কাজ করলো প্রাণীটা। বেঞ্চ থেকে পিছলে নেমে এসে ফ্রেডরিকের দিকে ঝাঁপিয়ে পড়ল। দেওয়ালে বাঁধা কালো শিকলগুলো তাকে 1 বা 2 গজের বেশি এগোতে দিল না। টান লেগে সে সজোরে পেছনে ছিটকে গেল। তাও বারবার ঝাঁপিয়ে পৈশাচিক আনন্দে সেও হাসির শব্দ করে চলল। উইলিয়াম কাওয়াত তার মশালটা দানবটার দিকে এগিয়ে ধরল, কিন্তু সে শিকলের শেষ প্রান্ত পর্যন্ত বারবার লাফাতেই থাকল। দুঃস্বপ্নের ঘরটা আর্লের চিৎকার আর প্রাণীটার পশুর মতো হাসির ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল। এই অবশ করা আতঙ্কে আমার মনে হলো এই নরকের দৌড়গোড়া থেকে পালিয়ে না বাঁচলে আমি নিজেই পাগল হয়ে যাব। যে পরিস্থিতির মুখোমুখি হলে এর থেকে কম সাহসী যে কোনো মানুষ জীবন আর মানসিক ভারসাম্য রক্ষায় দৌড়ে পালাতো, সেই পুরো সময়টায় যে আত্মনিয়ন্ত্রণ উইলিয়াম দেখিয়েছিল, এই প্রথমবার সেটা কিছুটা হলেও টলে গেল বলে মনে হলো। সে হিংস্রভাবে ঝাঁপাতে থাকা প্রাণীটাকে ছাড়িয়ে পেছনের দেওয়ালের দিকে তাকালো। সেখানেই শিকলগুলো বাঁধা আছে। আমি বুঝতে পারলাম তার মনের ভেতরে কি চলছে। এত শতকের জং আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার পর ওই দেওয়ালের বাঁধনগুলো আদৌ টিকবে কিনা কে জানে। হঠাৎ উইলিয়াম ভেতরের পকেট থেকে কিছু একটা বের করল। মশালের আলোয় চকচক করে উঠল জিনিসটা। তাকিয়ে দেখলাম ওর হাতে ধরা রূপোর তৈরি একটা ক্রুসিফিক্স। সে 1 পা সামনে এগিয়ে গিয়ে লাফাতে থাকা সেই বিভৎস দানবটার প্রায় বিকৃত মুখের সামনে সেটা বাড়িয়ে ধরল। প্রাণীটা যন্ত্রণা কাতর চিৎকার করে পেছন দিকে ছিটকে গেল। সে চিৎকারের কাছে আর্লের চিৎকারও চাপা পড়ে গেল। প্রাণীটা বেঞ্চের উপর কুঁকড়ে বসে পড়ে হঠাৎ করেই একদম নিস্তব্ধ, নিশ্চল হয়ে গেল। শুধু তার শুকনো মুখের হাঁ করা অংশটার ওঠানামা আর লাল চোখের হিংস্রতার আগুন বুঝিয়ে দিল সে এখনো বেঁচে আছে। উইলিয়াম কাওয়াত তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নরকের কীট শালা, আমরা এই ঘর ছেড়ে বেরোনোর আগে যদি তুই বেঞ্চ ছেড়ে উঠিস তোর গায়ের ওপরে ক্রুশ চেপে ধরব। প্রাণীটার লাল চোখ দুটো উইলিয়ামের দিকে বিভৎস ঘৃণা নিয়ে তাকিয়ে রইল। মনে হলো চোখ দুটো থেকে যেন সত্যি সত্যি আগুনের আলো বেরোচ্ছে। তাও আমি সেই চোখে অন্য একটা জিনিস দেখতে পেলাম, ভয়। হঠাৎ বুঝতে পারলাম অভিশপ্ত এই ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে, মাত্র কয়েক মুহূর্তের। কিন্তু এরপর যা ঘটল
তা আরো বেশি ভয়ঙ্কর। আর হাসতে শুরু করলো, একটা নিচু গলার খিলখিল হাসি, কিন্তু সমস্ত চিৎকারের চেয়েও হাসির আওয়াজটা আরো ভয়ঙ্কর শোনালো। ছেলেটা হঠাৎ হাসছে কেন? মাথা খারাপ হলো নাকি? কাজ মিটেছে, চলুন বেরিয়ে যাই এখান থেকে। আমাদের দুজনের দিকে চেয়ে এই কথাটা বলে উইলিয়াম ঘুরে দাঁড়ালো, খানিকটা ভেঙে পড়া দেওয়ালটার দিকে আমাকে আসতে ইশারা করলো। ঘরটা পার হয়ে আমি বাইরে বেরিয়ে এলাম। আমার পেছনে উইলিয়াম আর্লকে নিয়ে এলো। সে বুড়ো মানুষের মতো হাঁটু টেনে টলতে টলতে আসছে, মধ্যে মধ্যে অকারণেই বিশ্রীভাবে খিলখিল করে হাসছে। এরপর অনেকটা সময় কেটে গেল, সময় যেন আর শেষ হয় না। উইলিয়াম এক বস্তা সিমেন্ট মশলা আর একটা জলের ড্রাম আগেই সুড়ঙ্গের কোথাও রেখে এসেছিল, সেইটা টেনে টেনে দেওয়ালটার কাছে নিয়ে এলো। খানিক কসরতের পর সেগুলো দিয়েই আবার ঘরটা পুরোপুরি সিল করে বন্ধ করে দিল। এই গোটা সময়টা ফ্রেডরিক একদম চুপচাপ বসে রইল, শুধু নিচু গলায় খিলখিল করে হেসে উঠল মাঝে মাঝে। ছেলেটার মাথায় কি চলছে কে জানে। কান পেতে শোনার চেষ্টা করলাম, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। কেবল একবার ভেতর থেকে শিকলগুলোর পাথরে আছড়ে পড়ার ঠন ঠন শব্দ পেলাম। একসময় উইলিয়াম কাজ শেষ করে নুন জমে থাকা গলি আর বরফের মতো ঠান্ডা সিঁড়ি দিয়ে আমাদের আবার উপরের দিকে নিয়ে এলো। ফ্রেডরিক কোনো মতে ওপরের দিকে উঠতে পারছিল না। দুজনে কষ্ট করে তাকে ধাপে ধাপে ওপরে তুললাম। নিজের ঘরে ফিরে এসে ফ্রেডরিক বিছানায় বসল, মেঝের দিকে তাকিয়ে চুপচাপ আগের মতোই হাসতে লাগলো। চরম আতঙ্কে আমি খেয়াল করলাম তার মাথার কালো চুল সত্যি সত্যি পেকে সাদা হয়ে গেছে। কিছু খেতে চাইছিল না ছেলেটা। শেষে একরকম জোর করে ভারী মাত্রার ঘুমের ওষুধ খাইয়ে দুজন মিলে বিছানায় শুইয়ে দিলাম তাকে। উইলিয়াম কাওয়াথ আমাকে কাছের একটা শোয়ার ঘরে নিয়ে এলো। আমার ইচ্ছা করলো এই মুহূর্তেই নারকীয় প্রাসাদটা থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু বাইরে তখনও ঝড় বইছে। একা একা আমি সরাইখানায় ফিরে যাওয়ার পথ খুঁজে পাব না। অগত্যা রাতটা ওই প্রাসাদেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। আমি বিছানায় বসে খানিক শান্ত হতে উইলিয়াম আমার পাশে এসে বসল। আমার ভয় হচ্ছে ফ্রেডরিকের কপালে হয়তো কম বয়সেই মৃত্যু লেখা আছে। ছোট থেকেই রুগ্ন ছেলেটা। আজকের রাতের এই ঘটনা ওর মন থেকে মুছবে না। এটা থেকেই হয়তো একদিন। আমি কিছু বললাম না, চুপ করে চেয়ে রইলাম তার দিকে। উইলিয়ামের ঠান্ডা নীল চোখ দুটো আমার চোখের দিকে আটকে রইল। আচ্ছা, এমনও তো হতে পারে ফ্রেডরিক মারা গেলে আপনাকেই হয়তো। আমাকে কি? আপনার শরীরে এই বংশের রক্ত আছে, অন্য কোনো উত্তরাধিকারীর খোঁজ নেই যখন। আমি মাথা নামিয়ে নিলাম, দুপাশে মাথা নাড়ালাম ধীরে ধীরে। চিল্টন বংশের উত্তরাধিকারী হওয়ার কোনো শখ নেই আমার। এখন যত তাড়াতাড়ি হয় এই প্রাসাদ ছেড়ে বিদায় নিতে পারলেই বেঁচে যাই। আমি আর বেশি কথা বললাম না। খানিক পরে উইলিয়াম ঘর ছেড়ে বেরিয়ে যেতে দরজায় খিল তুলে দিলাম। ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘুম সে রাতে আমার এলো না।
সিল করা ওই ঘরে শিকল ছিঁড়ে ফেলা সেই লাল চোখের প্রাণীটার দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সে যেন দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসছে, আর সেই বরফ ঠান্ডা শ্যাওলায় ভরা সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠছে। চোখের পাতা এক করতে পারলাম না সারা রাত। ভোর হওয়ার আগেই আমি চুপচাপ দরজার খিল খুললাম। তারপর এক ছুটে কাঁপতে কাঁপতে কনকনে ঠান্ডা গলি আর প্রাসাদের বড় জনমানবহীন দরবার ঘরটা পার হয়ে গেলাম। পাথরে বাঁধানো চত্বর আর কালো পরীক্ষা পার হয়ে চড়াইয়ের পথ ধরে গ্রামের দিকে নেমে গেলাম। দুপুর হওয়ার অনেক আগেই আমি লন্ডনের পথে বেশ খানিক দূরে এগিয়ে গেলাম। ভাগ্য সহায় ছিল, তার পরের দিনই আমি আটলান্টিক মহাসাগর পার হওয়ার একটা জাহাজে চেপে বসলাম। জাহাজ হুইসল দিতে মাঝ সমুদ্রে ভিড়ে পড়লাম। গল্পটা এখান অবধি শেষ হতে পারত, কিন্তু এর একটুখানি পরিশিষ্ট আছে, সেটার কথা এখানে না বললেই নয়। জাহাজে যে কদিন ছিলাম তার মধ্যেই আমার কাথবার্ট বলে এক যাত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল। তার কাছে কথা প্রসঙ্গে শুধু এটুকু বলেছিলাম যে চিল্টনদের বংশের সঙ্গে আমার দূর সম্পর্কের কিছু যোগাযোগ আছে। পরদিন সকালে সে একরকম হন্তদন্ত হয়ে হাজির হয়েছিল আমার কাছে, হাতে সকালের একটা খবরের কাগজ। আমার সামনে কাগজটা মেলে ধরেছিল সে, উদ্বিগ্ন গলায় বলেছিল, তুমি বলেছিলে না চিল্টনদের সঙ্গে তোমার কি সব যেন যোগাযোগ আছে? হ্যাঁ, কেন? এই দেখো, একটা খবর বেরিয়েছে। কাগজের নির্দিষ্ট একটা জায়গা আমাকে পড়ে শোনায় কাথবার্ট। চিল্টনদের ত্রয়োদশ আর্ল দুদিন আগে প্রাসাদের নিজের ঘরে আত্মহত্যা করেছে। আত্মহত্যার বিশেষ কারণ নাকি জানা যায়নি। আত্মহত্যা? কিভাবে? গায়ে আগুন দিয়ে, বন্ধ ঘরের মধ্যে গায়ে আগুন দিয়েছে। শরীর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে, রক্ত মাংস সব পুড়ে শেষ হয়ে গেছে একেবারে। কাগজে নজর দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা ভাবনা চেপে ধরল আমাকে। শিরদাঁড়া মুহূর্তে ঠান্ডা হয়ে গেল আমার। উইলিয়াম বলেছিল এত বছর ধরে আর্লদের মৃত শরীর খেয়ে বেঁচে আছে জীবটা। একবার যদি সে খেতে না পায় তাহলে কি ভয়ঙ্কর সর্বনাশ হবে কেউ জানে না। ফ্রেডরিক পুড়ে মরেছে, তার মানে তার শরীরের কিছুই আর অবশিষ্ট নেই। তাহলে ট্র্যাপ ডোর সরিয়ে নিচে নামিয়ে দেওয়ার মতো কিচ্ছু থাকবে না। অর্থাৎ একটা প্রজন্ম কিচ্ছু খেতে পাবে না প্রাণীটা। আর খেতে না পেলে ফ্রেডরিকের হাসির শব্দের অর্থ পরিষ্কার হয় আমার কাছে। সত্যি মাথা খারাপ হয়ে গেছিল ছেলেটার, নাকি ইচ্ছে করে এই সর্বনাশ সে? না, কাগজটা ফিরিয়ে দিলাম কাথবার্টের কাছে। এসব নিয়ে আর ভাববো না ঠিক করেছি। শুধু তাই নয়, বেঁচে থাকতে আমি আর ইংল্যান্ডে ফিরে যাব না। চিল্টন ক্যাসেল আর তার চিরস্থায়ী বাসিন্দাটির সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকবেই, তাতে আমার হাত নেই। কিন্তু সেই সঙ্গে আরো একটা জিনিস আজীবন থাকবে, অন্তত একটি মহাসাগরের দূরত্ব। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, কৌশিক, নীল এবং দিতিপ্রিয়া। শব্দগ্রহণে মধুরিমা, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প চিল্টন প্রাসাদের বিভীষিকা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।